দুপুরে কিচেনে আসেনি অরিন। তা দেখে দিহানের মায়ের মেজাজ খারাপ হয়ে যায়। এমনিতেই রাগ জমে আছে অরিনের প্রতি, কিন্তু দিহান বাসায় আছে বলে কোনো কথা বলেননি তিনি। সেদিন অরিনের রুম বদল করায় যখন তিনি দিহানকে কথা শুনিয়েছেন, দিহান মুখে মুখে তর্ক করেছে, তাই দিহানের সামনে কিছু বলবেন না। সবার সামনে সন্তান তর্ক করলে বাবা মায়ের লজ্জা লাগে। রাগ ঝাড়তে না পেরে সারাদিন চেহারাকে এমন করে রাখছেন যেন কেউ কথা বলতে গেলেই তাকে ছোবল দিবেন। সন্ধ্যায় দিহান বাসার বাইরে যায়। সুমনা চৌধুরী 1 মিনিটও দেরি করেননি। হন করে হেঁটে যান অরিনের রুমে। অরিন ঘুমাচ্ছিল ড্রেসিং টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে পুরো বোতলের পানি অরিনের উপর ঢেলে দিলেন। অরিন লাফিয়ে উঠল। তলপেটে তীব্র ব্যথায় চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, তার সাথে কোমরেও ব্যথা, তাই চোখ বন্ধ শুয়েছিল। আচমকা এভাবে ওপরে পানি পড়ায় ভয় পেয়ে যায় সে। সুমনা অগ্নিরূপ ধারণ করেছেন। এমন ভয়ঙ্কর রূপ দেখে অরিনের ভয়ে আরো বেড়ে যায়। ভয়ে থরথর করে কাঁপতে থাকে সে। দিহানের মা চেঁচিয়ে বলেন, শান্তির ঘুম ঘুমানো হয়েছে? বাসায় এত এত কাজ আছে, এগুলো কে করবে? আমার রুম মোছার কথা বলেছিলাম না, মুছেছিলে? অরিন কাঁপা কাঁপা গলায় বলল, জি 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 আমি যাচ্ছিলাম তখন। আর বলতে পারে না অরিন, কি বলবে? তখন তো দিহান তাকে কোলে তুলে রুমে নিয়ে আসছিল। দিহানের মা বললেন, যখন তোমার মন চাইলো আরামের ঘুম দিবে, আবার তুমি চলে আসবে। অরিন ভয়ে দ্রুত না সূচক মাথা নাড়ালো। চোখ ভর্তি পানি, তার যেন পলক পড়লেই গাল ভিজে যাবে। দিহানের মা বললেন, আসো, রুম মুছে দাও, যত সব। বলেই খটখট শব্দ করে চলে গেলেন তিনি। অরিন চোখের পানি ফেলতে থাকলো। সারা জীবন ভাবতো সে সৎ মাকে নিজের মা বানাতে পারেনি তো কি হয়েছে, নিজের শাশুড়িকে মা বানাবে, মায়ের অভাব শাশুড়িকে দিয়ে পূরণ করবে, কিন্তু এ কি রইল তার ভাগ্যে। চোখের পানিটা মুছে আস্তে আস্তে পা বাড়ালো দিহানের মায়ের রুমের দিকে। দুপুরে দিহান সার্ভেন্টকে দিয়ে ভাত পাঠিয়ে দিচ্ছিল। সাথে একটা চিরকুট ছিল, সেখানে লেখা, বাইরে বের হইও না। হয়তো এখন বাইরে দেখলে দিহান রাগ করবে, কিন্তু তারই বা কি করার আছে। অরিন রুম মুছতে লাগলো। একটু মুছতেছে তো একটু পরপর তলপেট চেপে ধরছে, ঝরঝর করে চোখ থেকে পানি পড়ছে। পেটের ব্যথায় অরিনের ইচ্ছে করছে ফ্লোরে গড়াগড়ি করে কান্না করতে। কোনো রকম রুমটা মুছে অরিন নিজের রুমে এসে পেটে চেপে ধরে খাটের মাঝামাঝি শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে দিয়া অরিনের পাশে এসে বসে বলল, ভাবি। ভাবি ডাক শুনে মুখ তুলে তাকালো অরিন। দিয়া তার দিকে তাকিয়ে আছে। দিয়ার মুখে ভাবি ডাক শুনে এত ভালো লাগছে কেন তার? অরিন উঠে বসে বিস্মিত হয়ে তাকালো দিয়ার দিকে। দিয়া তার তুলতুলে নরম হাত দিয়ে অরিনের চোখের পানি মুছে দিল। বোতল হাতে নিয়ে দেখলো পানি নাই। গ্লাসে একটু পানি আছে, ওইটা নিয়ে অরিনের দিকে একটা ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও ভাবি, পেট ব্যথা কমে যাবে। দিয়ার মুখের ভাবি ডাকের কাছে তার পেট ব্যথা তুচ্ছ হয়ে গেল। অরিনের মনে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, সুখ সুখ লাগছে। দিয়া ট্যাবলেট অরিনের মুখে ঢুকিয়ে দিল। অরিন খেয়ে নিল। দিয়া বলল, আমার আম্মুর কথায় রাগ করো না ভাবি, আমার আম্মু এমন না গো, কিন্তু ওই যে তোমার উপর রেগে আছে। আমি তোমাদের সম্মানটা নষ্ট করে দিলাম, তাই না দিয়া? না ভাবি, এমন ভাবে ভেবো না, তোমার কোনো দোষ নেই। সবাই তো তাই বলে। বলতে না বলতেই অরিনের চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দিয়া চোখের পানিটা আবার মুছে দিল। তারপর বলতে লাগলো, আমার 3 আম্মু 3 রকমের। আমার আম্মু খুব রাগী, অল্পতেই রেগে যান, যার উপর রেগে যান তাকে দেখতেই পারেন না। আমার বড় আম্মু, উনি খুব দায়িত্ববান, কাউকে আদর যত্ন করতে উনি কোনো ত্রুটি করেন না। সব সময় সবাইকে ভালো বুদ্ধি দিবেন, ভালো কাজ করবেন, ভালো কাজ করতে উপদেশ করবেন। উনি হঠাৎ করে যখন রেগে যায় একদম বদলে যায়, হিংসুটে হয়ে যায়। আর ছোট আম্মু, উনি তো একদম সহজ সরল চঞ্চল মিশুক আর সাজগোজ প্রেমী, অল্পতেই সবার সাথে মিশে যায়। কে কি করলো, কে কোথায় গেল, কার সাথে কার ঝগড়া হলো, এটা উনি খোঁজে না। উনি সবার সাথে চলতে পছন্দ করে, সব থেকে বেশি পছন্দ করে নিজের প্রশংসা নিজেই করেন। এইটুকু বলেই দিয়া থামলো। অরিন দিয়ার দিকে তাকিয়ে আছে। এত মিষ্টি একটা মেয়ে, সে যে নিজেই মিশুক সেটা কি সে জানে? এত ভালো কেন এই মেয়েটা?
একদম দিহানের মতো হয়েছে। দিহার হাতে নেইল পলিশ লাগানো অরিনের বুকটা ধক করে উঠল। তানভীরের কথা মনে পড়ে গেল। তানভীও এভাবে নেইল পলিশ লাগাতো। হোক তানভী তার সৎ বোন, কিন্তু সে তো নিজের বোনের মতোই ভাবে তানভীকে। কে জানে সবে কেমন আছে। বোন হয়েও বোনের বিয়েটা ভেঙে দিল সে। আল্লাহ কি কোনোদিন তাকে ক্ষমা করবেন? ভাবি, কি ভাবছো গো? দিয়ার ধাক্কায় অরিনের ভাবাচ্ছেদ হয়। বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুখে হাসি রেখা টেনে বলে, তুমি একদম তোমার ভাইয়ের মতো হয়েছো। দেখতে যেমন অনেক মিষ্টি, তোমাদের মুখের কথা শুনতেও অনেক মিষ্টি লাগে। তুমি দেখো, তোমার বর তোমায় অনেক আদর করবে। অরিনের কথায় দিয়া লজ্জায় লাল হয়ে গেল। লজ্জায় লাল হয়ে দিয়া বলল, ধুর, ভাবি তুমিও না, আমি আসি। লজ্জায় চলে গেল দিয়া। অরিন একা একাই হেসে উঠল। আসলে সত্যি সত্যি অরিনের পেট ব্যথা কমে গেছে। মনে হয় ওষুধে নয়, দিয়ার ভাবি ডাকে সে সুস্থ হয়ে উঠেছে। তার ননদ এত মিষ্টি ভেবেই ঠোঁট কামড়ে হেসে ওঠে অরিন। তখনই তার রুমের লাইট নিভিয়ে দেয় কেউ। অরিন তৎক্ষণাৎ পিছন ঘুরে তাকালো। কিঞ্চিত আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে শাড়ি পরা কেউ একজন এক হাতে দরজা লক করে দিচ্ছে, অন্য হাতে তার নাইফ ধরে আছে। অরিন ভয়ে চিৎকার দিতে যাবে, তখনই শাড়ি পরিহিতা সে অরিনের দিকে নাইফটি ছুঁড়ে মারল। অরিন তৎক্ষণাৎ সরে গেল। নাইফ দিয়ে দেয়ালে লাগলো। নাইফটা এত ধারালো যে দেয়ালে গেঁথে গেছে। অরিন ভয়ে থর থর করে কাঁপতে লাগলো। জানাল দিয়ে আসা চাঁদের মৃদু আলোতে দেখল সেই বাক্স পরা নারীকে, যে তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। অরিন বুঝতে পারছে না কি করেছে সে, কেন হঠাৎ তাকে এভাবে মারতে এসেছে। অরিন ভয়ে পা পিছাতে পিছাতে কাপা গলায় বলল, কি 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 হয়েছে? দেয়াল থেকে নাইফ তুলে অরিনের বুক বরাবর মারতে আসলো। অরিন সরে গেল। কোপটা গিয়ে ড্রেসিং টেবিলের উপর পড়ল। একটুর জন্য অরিনের লেগে যেত। আবার সে অরিনের দিকে তেড়ে গেল। অরিন দৌড়ে দরজার সামনে যায়, সিটকিনি খুলে ফেলে। দরজা খোলার আগেই অরিনের চুলের মুঠি ধরে অরিনকে ঘুরিয়ে অরিনের পেট বরাবর মারে। অরিন দু হাত দিয়ে ওর হাত ধরে আটকে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে অরিন তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে যাবে, তখনই অরিনের নাইফ ছুঁড়ে মারল তার দিকে। নাইফ অরিনের হাতে লেগে গিয়ে ছিটকে পড়ে ফ্লোরে। অরিন আহ বলে আর্তনাদ করে ওঠে। ও এসে অরিনের গলা টিপে ধরে অরিন গলা ছাড়াতে ছটফট করতে লাগে। অরিনের চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। শ্বাস বন্ধ হয়ে আসছে। এমন সময় দরজা খুলে এসে লারা ঢুকে। লারাকে দেখে মাস্ক পরা মানুষটি অরিনকে ছেড়ে দৌড়ে পালাতে চায়। তারা খপ করে হাত ধরে ফেলে। অরিন সাহস পেয়ে মাস্ক খুলতে চায়, কিন্তু এই মাস্ক পরা সে তাদের ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে বেরিয়ে যায়। ধাক্কা খেয়ে অরিন গিয়ে খাটের সাথে বাড়ি খায়। লারা ছিটকে পড়ে ফ্লোরে। লারা উঠে দৌড় দেয় ওর পিছু। দরজার সিটকিনির সাথে শাড়ির আঁচল লেগে যায়। লারা 2-3 টান দেয়, কিন্তু খুলে না। পরে প্যাচ ছাড়িয়ে বেরিয়ে আসে। ততক্ষণে মাস্ক পরিয়ে তা উধাও হয়ে যায়। লারা পরিবারের সবাইকে খুঁজতে লাগে। সবাই যে যার রুমে আছে। সবার রুমের দরজা বন্ধ। লারা অরিনের রুমে দৌড়ে আসে। অরিন এখনো ফ্লোরে পড়ে আছে। চোখ মুখ খিচে নিজেকে শক্ত করতে চেষ্টা করছে। লারা অরিনকে তুলে এনে খাটে বসালো। তারপর নিজের রুমে এসে ফার্স্ট এইড বক্স নিয়ে অরিনের রুমে গেল। তারপর তার মাথায় হাতে ব্যান্ডেজ করে দিল। অরিন চুপচাপ বসে আছে। লারাকে সে এতটা ভালো বলে মনে করে। আসলে লারা অনেক ভালো একটি মেয়ে, না হলে কিভাবে এভাবে সে হেল্প করতো। দুজন অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। নীরবতা ভেঙে লারা বলে উঠল, তাহলে তুমিও তার শিকার? অরিন অবাক হয়ে তাকালো। লারা কিঞ্চিত হেসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যখন প্রথম তোমাদের বিয়ের কথা শুনলাম তখনই বুঝে গেছিলাম যে শিকারী আমাকে স্বীকার করেছে সে তোমাকেও স্বীকার করেছে। নয়তো তোমার মতো একটা সহজ সরল বোকা মেয়ে কেন কাউকে এভাবে বিয়ে করবে? সবাই ভাবছে তুমি তাদের সম্পত্তি দেখে লোভ সামলাতে পারোনি, তাই এভাবে বিয়ে করেছো। কেন জানি আমি এটা ভাবতে পারিনি। আমার বারবার মনে হয়েছিল তুমিও এই মাস্ক পরিহিতার শিকার। আপনিও? আমার বাবা, আমার জীবন, আমার সবকিছু ওই ব্ল্যাকমেইলারের হাতে। তাই তো অর্ধনগ্ন অবস্থায় একটা পুরুষের সামনে শুয়ে থাকতেও দ্বিধা হয়নি আমার। এটুকু বলেই গলা ধরে আসে লারার। খুব হাসি খুশিতে জীবন চলছিল আমার।
হঠাৎ করে একদিন আমার নাম্বারে একটা কল আসে। আমাকে বলে আমি যদি তার কথা মতো কাজ করি আমাকে অনেক টাকা দিবে। আমি না বলে দিই, কিন্তু ও থামেনি, এভাবে কল আসতেই থাকে। একদিন বলে আমার বাবা নাকি তার কাছে আছে। আমি বললাম বাবা তার ঘরেই আছে। সে বিদ্রূপের হাসি দিয়ে বলে, আগে তো দেখে নে কোথায় তোর বাবা। আমি দেখি গিয়ে সত্যি আমার বাবা নেই। আমি চিৎকার দিয়ে কাঁদি আমার বাবাকে ডেকে, কিন্তু আমার বাবা আসে না। আমি মামলা করতে চাই। ও বলে মামলা করলে নাকি আমার বাবাকে মেরে দিবে, আমাকে এতিম করে দিবে। বলেই ফুঁপিয়ে কেঁদে উঠে লারা। অরিনের খুব কষ্ট হচ্ছে। সে জানে এই কষ্টটা কেমন। একটা কষ্ট তো তাকেও কুড়ে কুড়ে খাচ্ছে। লারা চোখের পানি মুছে বলল। তুমি কেন এসব সহ্য করছো? অরিন তাচ্ছিল্য হেসে বলল। হয়তো খুব বোকা তাই। লারা অরিনের হাতের উপর হাত রেখে বলল। আমি তোমার মতোই অসহায়। আমরা দুজন একই পথের সাথী, একজনের শিকার। আমরা লড়তে হলে আমাদের দুজনকে এক হয়ে লড়তে হবে। তাই বন্ধু ভেবে আমার সব কিছু বলো প্লিজ। বললাম না বোকা আমি। তুমি বোকা নও, তুমি অনেক বুদ্ধিমতী। আচ্ছা, তোমাকে সে মারতে চায় কেন? প্রথমে শুধু বলছিল বিয়ে করতে, এত কিছু করতে হবে আমি জানতাম না, নয়তো নিজেকেই বলি দিয়ে দিতাম। তারপর বলল আমি যেন বউয়ের দাবি নিয়ে আসি, না বলছিলাম বলে আমাকে অনেক টর্চার করে। আমি সহ্য করি নেই, কিন্তু সে আমায় হুমকি দেয় আমি না আসলে সে নাকি দিহানকে মেরে দিবে। দিহান মানুষটাকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। ওনাকে নিজের স্বামী বলে মানি, হোক না সে ক্ষণিকের জন্য, তবুও তো স্বামী সে। তাই চাইনি ওনার ক্ষতি হোক। কাজ ছিল শুধু এই বাড়িতে এসে আমি এই বাড়ির লোকদের অপমান করবা, তারপর চলে যাব। কিন্তু আমি চলে যাইনি, তাই আমাকে মারতে চায়। কেন চায় তা জানি না। তুমি কখনো দেখেছো তাকে? সব সময় মাস্ক পরে বা বোরখা পরে এসেছে আমার সামনে, কখনো মুখের কিছু বলেনি। যা বলেছে সব কাগজে লিখে বা মেসেজ দিয়ে। আমার মনে হয় এই সব কিছু যে করছে এবং করাচ্ছে সে এ বাড়িরই কেউ। আমারও তাই মনে হয়, কিন্তু কে সে আর কেনই বা এমন করাচ্ছে? আমার কাউকে সন্দেহ হয় না। আমার তো অনেক জনকে সন্দেহ হচ্ছে। আপাতত আমি কালপিটকে নয়, জানতে চাই মিহান কার সন্তান ছিল। মিহান? মিহান এই বাড়ির ছেলে ছিল সে। তার সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। সে নাকি তার মায়ের হাতে খুন হয়েছিল। একটা মা কেন তার সন্তানকে মারবে? জানি না, আমি জানতে চাইও না। এই বাড়িতে এসেছিলাম আমি এ বাড়ির সম্মান নষ্ট করতে, কিন্তু যাব আমি একটা খুন করে, আর সেই খুনটা হবে মিহানের মায়ের। লারার কথায় অরিন আঁতকে উঠল। লারাকে এখন ভয়ানক লাগছে দেখতে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। অরিন বুঝতে পারছে না কি হচ্ছে এসব। মাঝে মাঝে অরিনের মনে হয় সে পাগল হয়ে যাবে। এদিকে সে আছে কে এসব করছে সেই চিন্তায়, আর লারা কিনা কাউকে খুন করার চিন্তা করছে। চোখটা মুছে লারা তার ঘরে চলে গেল। অরিনের কানে শুধু বাজতেছে। অরিনের ভয় হচ্ছে কি হবে আগামীতে, সেটা ভেবে তার দম বন্ধ হয়ে আসছে। দিহান রাত 10টায় বাসায় আসলো। সন্ধ্যার দিকে তন্দ্রার মা ফোন দিয়ে বলেন তন্দ্রা নাকি সুইসাইড করতে যাচ্ছিল। শুনে দিহানের হসপিটালে যায়। সেখানে যাওয়ার পরে তন্দ্রার মা দিহানের হাত ধরে বিলাপ করে কান্না করতে বলে। সে যেন তন্দ্রাকে বাঁচায়। তন্দ্রা নাকি দিহানকে ছাড়া মরে যাবে। তন্দ্রার প্রতি দিহানের কোনো কালেই কোনো টান ছিল না। যেটুকু ছিল সেটা শেষ হয়ে গেছে অরিনের সাথে মামের এমন ব্যবহার দেখে। দিহান ওনাকে কিছু বলেনি, শুধু সান্ত্বনা দিয়ে বলেছে কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। উনি বারবার দিহানকে মিনতি করে বলেছেন উনার মেয়েকে যেন দিহান ছেড়ে না দেয়। দিহান কি করবে বুঝতে পারছে না। অরিন মেয়েটা যে অনেক অসহায় এটা তার জানা হয়ে গেছে। আর তাছাড়া অরিনের প্রতি তার আলাদা একটা টান আছে। অরিনকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না সে। অরিনের জন্য তাদের পরিবারের সম্মান নষ্ট হয়েছে জেনেও সে অরিনকে অপরাধী ভাবতে পারে না। নীল হয়তো ঠিকই বলেছে, সে অরিনকে ভালোবাসে। দিহান ফ্রেশ হয়ে আগে অরিনের রুমের দিকে যায়।
দরজায় নক করে অরিন এসে দরজা খুলে দেয়। অরিনের মাথা হাতে ব্যান্ডেজ দেখে দিহান হন্তদন্ত হয়ে বলল, অরিন, কি হয়েছে তোমার? তোমার মাথায় হাতে ব্যান্ডেজ কেন? তুমি ঠিক আছো তো? দিহানের এসব প্রশ্ন দেখে অরিন কিঞ্চিত হেসে উঠে তারপর বলল, আমি ঠিক আছি। দিহান কিঞ্চিত ধমকের স্বরে বলে, কতটা ঠিক আছো সেটা তো দেখতে পাচ্ছি। বলো, কিভাবে হলো এগুলা? আসলে পড়ে গিয়েছিলাম। দিহান অরিনের দিকে তাকালো। অরিন যে মিথ্যে বলছে সেটা দিহানের বিশ্বাস। দিহান অরিনের দু গাল তার দু হাতের মুঠোয় ভরে নিল। অরিনের মুখটা তুলে একদম তার কাছাকাছি গিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, কি লুকাচ্ছ অরিন? কেন লুকাচ্ছ? তুমি ভালো নেই অরিন, আমি জানি। বলো কি হয়েছে? কেন চুপ করে থাকো বলো। যদি বলি আপনাকে ভালোবাসি, তাই। দিহান অরিনকে ছেড়ে ছিটকে সরে গেল। অরিনের মুখে এই কথাটা শুনলে তার অন্যরকম ফিল হয়, কেমন যেন বুকে ধুকপুক শব্দ করে। দিহান গলাটা একটু ঝেড়ে বলল, হুম, দেখো অরিন, কথা ঘোরাবা না। আমি যা বলছি তার উত্তর দাও। কিছু হয়নি বললাম তো, পড়ে গেছিলাম। দিহান কপাল কুঁচকে কি যেন ভাবলো, তারপর বলল, খাইছো? লারা আপু ভাত দিয়ে গেছিল। ওকে। দিহান চলে গেল। ইচ্ছে করেই অরিনকে একা ছেড়ে দিচ্ছে, যদিও ভয় লাগছে অরিনের ক্ষতি হয়ে যায় কিনা এটা ভেবে, তবু একা ছাড়তে হচ্ছে। কেঁদে রুমে চলে গেল দিহান। আজ ঘুমাবে না, আজ জেগে থাকবে অরিনের রুমে। কে যায় সেটাই সে দেখবে। রাত 3টা পর্যন্ত দিহান জেগে থাকে। অরিনের রুম থেকে একটু দূরে অন্ধকারে দাঁড়িয়ে থাকে সে। রাত 3:30, তখন একটা ছায়া এগিয়ে আসতে দেখলো। দিহান চুপটি করে দাঁড়িয়ে থাকলো। আজ সে ধরবেই কে এই কালপিট সেটা সে জানতে চায়। দিহান আগ্রহী চোখে তাকিয়ে থাকলো, কিন্তু যখন সে ছায়ার মানুষটি দেখলো তখন সে 440 ভোল্টের শক খেলো। এ কাকে দেখছে সে? এ তো